পারফর্মাররা কিভাবে ইউজ টু হলো স্পেসটা, ওদের কি কি মানে আপনি কি অনুশীলন করিয়েছিলেন বা না, এখন হচ্ছে যে সেটটা মূলত ছিল, তখন আমরা ওইখানে প্রথম দিকে চিন্তা করলাম কিছু গাছের গুঁড়ি টুড়ি ব্যবহার করি আমরা ঘুরে। তারপরে দেখলাম যে না, গাছের গুঁড়ি ব্যবহার করতে গেলে আমাদের অনেক সমস্যা হচ্ছে। তখন যে ওইখানে যে কনস্ট্রাকশনটা আছে, একটা পুকুরের ঘাট আছে এবং দুই পাশে দুইটা গেটের মতো খাম আছে। তখন ওর সামনে আমরা হচ্ছে যে নেতাকে বসার জায়গাটা করে দিলাম। আচ্ছা আর ওইখানে গাছ এবং কারেন্টের একটা পিলার আছে। তখন ওইটাও আমরা সেটের একটা অংশ হিসেবে, যে মুভমেন্টের সময় বা ওইটাকে প্রপার ইউটিলাইজেশনের যে বিষয়টা, যে গাছে হেলান দিচ্ছে, যে এই যে স্থায়ী যে গাছগুলো আছে এইগুলোকে আমরা সেটের মতো করে নিয়ে তারপরে হচ্ছে যে ওদেরকে অ্যাডাপ্ট করানোর চেষ্টা করলাম, যে আচ্ছা ওরা আসলে যে এইটার সাথে যেটা আছে ওইটার সাথে মিশে গিয়ে কতটুকু কি করা যায়। মানে ওই যে অবজেক্টগুলো আছে হ্যাঁ, সেই ওইখানে অবজেক্টগুলো। আরেকটু বলি, সেটা হচ্ছে যে ওর ভিতরে আরেকটা গাছ আছে, খুব বেশি বড় না, আমি গাছটার নাম বলতে পারবো না। তখন মুর্দা ফকিরকে আমরা করলাম কি, যে ও গাছের ভিতরে একটা দোলনা টানায় ফেলছে, যে সেটা কাপড়ের কাপড় টাপড় নিয়ে, যে ও মনে করলো এখানে থাকে, তো যেটা মাটি খুঁড়ে বের হয়ে আমরা দেখতে পারি, কিন্তু এবার দেখতে পাচ্ছি না, যে অবসর সময়ে সে ভদ্রলোক যে ওইখানে গাছে উঠে সে হচ্ছে যে ইয়ে করে, যে ওই দোলনাতে বসে। তো ওইটা হচ্ছে তার ওই গাছটার কাছে এসে মূলত থাকে। আচ্ছা যে আমরা মুর্দা ফকিরকে দেখতে পাচ্ছি কিন্তু প্রথম থেকে, যে সে পেছন থেকে আসলো না, সে অলরেডি এইখানে বসবাস করতেছে। তারপরে ঘটনার একটা পর্যায়ে যে সময় গাড়ি ঢোকে, তখনও মাথা উঁচু করে দেখে যে কী ব্যাপার এইখানে এত রাত্রে গাড়ি। তখনও হচ্ছে এখান থেকে নেমে কিন্তু রওনা দেয় গাড়ির পিছ পিছে, কোথায় কী হচ্ছে। আচ্ছা। ওইখান থেকে ফিরে আসে হচ্ছে এবার হচ্ছে সে এই নেতাদের এইখানে, হাফিজের এইখানে। আর একটা প্রশ্ন হচ্ছে যে আপনি বললেন যে নাটকের শুরুটা, একটু নিচ থেকে বসে, হ্যাঁ, নাটকের শুরু যেহেতু পাকা করে ধর। মানে ন্যারেটর ছিল হ্যাঁ, যে বর্ণনাত্মক, মানে কি বলতে পারি সেলিম আলদিনের যে বর্ণনাত্মক রীতি যে স্টাইলটা। না না না, বর্ণনাত্মক রীতি না, শুধু জাস্ট ধারা বর্ণনার যে বিষয়টা আচ্ছা এতটুকুই ছিল, যে বর্ণনাত্মক রীতি বলা যাবে না এটাকে। আচ্ছা যে ওইটার আর শেষে গিয়ে আমরা যেটা করলাম, আমরা শেষটা করলাম হচ্ছে এরকম একটা জায়গাতে, যে মোদ্দা ফকির যে সময় ডাকে যে তোরা উঠে আয়, যে ওর পরে গিয়ে দেখা যাচ্ছে যে নেতারা চলে যায়, যে কবর দিয়ে একটা ঘোরের ভিতরে ঘটনাটা ঘটে এবং ঘোর কাটলে ওরা এখান থেকে চলে যাচ্ছে। আর আমরা দেখাচ্ছি হচ্ছে যে আমরা শেষ ওই 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 পর্যায়ে যাইনি, এরা কবর দিয়ে শেষ করতে যাবে, উঠতে যাবে, তখনই ফ্রিজ হয়। আচ্ছা এবং হচ্ছে যে ওই মুর্দা ফকিরে ডাক দেয় ওই সময়, যে কোথায় গেলে তোরা উঠে আয়। তখন হচ্ছে যে কবর থেকে এবার লাশ ওঠা শুরু হলো, আচ্ছা প্রচুর পরিমাণ লাশ আসে। একটা একটু ওই পারফরমারগুলোরে আমরা হচ্ছে, যারা আগে পুলিশ ছিল, তারপরে হচ্ছে মিছিলে যারা ছিল, ওরা এবার কিন্তু প্রত্যেকে লাশ হয়ে, এবার লাশের যে মিছিলটা, ওরা আসা শুরু করলো এবং এসে অডিয়েন্সের কাছাকাছি আসতে আসতে তখন এবার ওরা প্রতিবাদটা জোর ভাবে শুরু করলো এবং গায়ের কাফন খোলা শুরু করলো ওরা। কাফন খুলে যখন কাফন ছুটতে থাকে উপরে, আচ্ছা যে প্রতিবাদটা করে যে আমরা কবরে যাব না, আমরা বেরিয়ে আসবো, আমরা আসবো, তখন কাফনটা ছুটতে ছুটে জাস্ট ওইখানেই সব ফ্রিজ হয়। ফ্রিজ হওয়ার পরে আমরা একুশ ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি জাস্ট একটু মিউজিকটা হালকা, শুধু মিউজিকের একটু কোপ দিয়ে। আচ্ছা ওই যে প্রতিবাদে যে মিছিলগুলো ছিল তাতে কি দর্শকদের বা লাস্টে আপনার রিয়াকশনটা কেমন পেয়েছিল? আমার রিয়াকশন ভালো ছিল এবং অডিয়েন্স, যে তারা এটাকে, আমি প্রথমে ঘাবড়ে গেছিলাম যে আসলে যে সাউন্ড সিস্টেম তো আসলে খুব বেশি ভালো কিছু না, তারপর অডিয়েন্স, এত অডিয়েন্স যদি চিল্লা পাল্লা করে, কিছু কিছু এখানে টোন করে বা তারা মজা নিচ্ছিল এটা, এবং যে সেটা লাস্টের করতালি শুনলে আপনি বুঝতে পারবেন। এবং আমরা যে সময় এতগুলো মানুষ এক লাইন দিয়ে দাঁড় হলাম, দুই লাইনে, দুইটা স্টেপে, তখন দেখলাম যে না, অডিয়েন্স কিন্তু আমরা আমরা যদি আরো 10 মিনিট ওখানে দাঁড়াই, 15-20 মিনিট কিন্তু কথা হলো, শেষ হলো, তখন কিন্তু অডিয়েন্স কিন্তু ভাঙেনি। তাই দেখে মনে করলাম যে না, যে তারা সাথেই ছিল। আচ্ছা এবং মানে পারফর্মার যে পারফরমেন্সের যে সরাসরি যে অংশগ্রহণ ওরকম না হলেও কিন্তু তারা সাইকোলজিক্যালিভাবে নতুন একটা ধারা, নতুন একটা হ্যাঁ, জায়গা থেকে এই পারফরমেন্সে সরাসরি প্রত্যক্ষভাবে তারা অংশগ্রহণ ছিল। কিছু কিছু চমকে গেছে, ভাবতে পারিনি যে এই মুহূর্তে এই রোড দিয়ে আমি বসে আছি, এখানে আমার সামনে দিয়ে খুব দ্রুত বেগে একটা ট্রাক যাবে, লাশের ট্রাক যাবে। তখন কিন্তু অনেকটা একটু সবাই যে কেঁপে গেল, বা যে বিষয়টা কি, আচ্ছা যে তারপরে ওরা যে এটা কিন্তু যে রেডি ছিল না বললে ভুল হবে, তার কারণ ওই অডিয়েন্স গুলো প্রায় 50% কিন্তু তারা দেখতে যাচ্ছে, যে দেখে ফেলছে যে এটা কি হতে যাচ্ছে, যে ট্রাক আগের দিনে আসছে, এখানে ট্রাক নিয়ে মহড়া হচ্ছে, এই যে এরকম। আচ্ছা এবার যদি আসি যে আপনার যে কস্টিউম যদি একটু বলেন যে নাটকের কস্টিউম কোন স্টাইলে বা হচ্ছে
কোন নিজমে আপনি করেছেন কস্টিউম, লাইট এবং প্রপস সম্পর্কে যদি একটু বলেন। কস্টিউম সম্পর্কে বলেন। কস্টিউম মূলত হচ্ছে আপনার ন্যাচারাল যেটা ছিল ওই সময় নেতার, সাধারণ একজন রাজনৈতিক নেতা যেরকম পুলিশের খাকি ড্রেস ছিল। আর হচ্ছে যে আমরা যে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছি হচ্ছে যে সময় প্রেক্ষাপটটা ভাষা আন্দোলনের ওই সময়কার যে স্টুডেন্টদের যে পোশাকটা, আমরা সাদা পাঞ্জাবি পায়জামা বেশি ব্যবহার করা হয়েছে, মেয়েদের সাদা শাড়ি, আর হচ্ছে যে আপনার কালো চাদর কিছু, এটা সিম্বল আকারে নিয়ে আসা, আচ্ছা যে কালো চাদর, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, আচ্ছা। এটা ছিল হচ্ছে স্টুডেন্টদের মানে হামলাকারী সরি ইয়েদের প্রতিবাদকারীদের। প্রতিযোগিতা। আর মুর্দা ফকির। মুর্দা ফকিরের অ্যাজ ইউজুয়াল একটা চাদর, যে একটা চাদর, আর হচ্ছে যে সে কাফনের যে বাদ দেওয়া কাপড় অনেক সময় বাঁচে না, তা পরা হচ্ছে কাফনের কাপড়। আর হচ্ছে যে এর ভিতরে বাড়তি কিছু কাজ করছিলাম আমরা, যে ওই ও অবসরে বসে বসে ওই যে কাপড় ছিঁড়ে ছিঁড়ে একটু অলংকার তৈরি করে, মনে করেন লাশের মতো কিছু বানায়, ওইটা গলায় পড়লো, হাতে ব্রেসলেটের মতো বানাইলো। ওর কাজ হচ্ছে সারাদিন হচ্ছে কাফন নিয়ে মোটামুটি এই এটা ছিল হচ্ছে কস্টিউমে, এটা ন্যাচারালিস্টিক। Natural। হ্যাঁ একেবারে। আর লাইট সম্পর্কে কি বলেন। লাইট ছিল হচ্ছে লাইটের সীমাবদ্ধতা ডিজাইন অনুসারে আমরা দেখলাম সোর্স আসলে কি আছে। এখন কলেজ ক্যাম্পাসের যে স্ট্রিট লাইট যেটা, ওইটা দেখলাম যে আমরা এটা কোনোভাবে ব্যবহার করতে পারি কিনা। তারপরে দেখলাম যে না, এটা আসলে ব্যবহার করতে গেলে আমরা যেটা করতে যাচ্ছি যে সেভাবে ব্যবহার করতে পারি না। তখন হচ্ছে স্থানীয়ভাবে আমরা খুলনাতে যতগুলো লাইট ছিল তার ভিতর থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা সোর্স কালেক্ট করলাম, আচ্ছা। এবং সেটা অপারেশনের জন্য যে যে পরিমাণ মেশিন দরকার, যন্ত্র দরকার, সেটাও কিন্তু খুলনা লাইটের ওরাই বাইরে থেকে নিয়ে আসলো, এনে মোটামুটি একটা জায়গা যে কবরের পরিবেশ তৈরি করার জন্য। আর জাস্ট ইফেক্টেবল তো কিছু কালার আমরা ব্যবহার করলাম স্পেশাল স্পেশাল ইফেক্টের জায়গা থেকে। সেটা হচ্ছে যেরকম মুর্দা ফকিরের জায়গাটাতে আমরা একটু লাল আলো তুলে রাখার চেষ্টা করছি, আবার ব্যাকগ্রাউন্ড ব্যাকে যেখানে হচ্ছে যে কবর খোঁড়া হচ্ছে এবারে হচ্ছে ওটা একটু নীল লালোতে, আর কখনো কখনো নীল ওয়াশের ভিতরে, যে রাতটা বোঝানোর জন্য নীল একটা ওয়াশ ছিল টোটালটা জুড়ে, হ্যাঁ। হ্যালোজেন ওয়াশটা দেখা ছিল। গেছে একটু। হ্যাঁ, আর তার ওর উপরে স্পট লাইট ছিল আবার আচ্ছা বিশেষ জায়গাতে স্পট স্পট করে একটা ওয়াশের উপরে। আচ্ছা। তারপরে প্রপস তো যা ছিল, ওইরকম মানে যেটা দরকার ছিল, নাটকের ভিতরে যা যা ছিল। যা যা ছিল সবই ছিল। আচ্ছা। একটা প্রশ্ন। গোরখুড়েদের যে জায়গাটা, হুম। এখানে ঝুড়ি কোদাল, তারপরে হচ্ছে এইগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করছি, যে আনুষঙ্গিক আরো এতগুলো মানুষ যাতে খালি হাতে না ফেলে। যে কবরখানাতে একটা মানুষ মারা গেলে যে যে জিনিসগুলো সাথে যাওয়ার মতো যে বিষয়গুলো, কবর একটা লাশ সব যাত্রায় মানুষের কাছে যে জিনিসগুলো থাকতে পারে। কবর নাটকের ইন্টারপ্রিটেশনটা আপনার কাছে কেমন ছিল। সময় সময় ধরে বলবো নাকি? হ্যাঁ, সময় ধরে বলুন। বা আপনি কি ওই সময়টাকে হুবহু ধরেছেন, নাকি ওই সময়টাকে একেবারে ওই সময়টাকে যাওয়ার চেষ্টা ওই করছি। ওই সময়টাকে, সেটাই। নাকি তরুণ প্রজন্মদের মাঝে কোনো কিছু। না, ওই সময়টাকে ধরে আমরা যে নাটকের যেটা আপনার দৃশ্যগত জায়গা থেকে, কিন্তু ওই যে ব্রেকের এলিয়েনেশনের কথা বললাম, তারপর হচ্ছে যে আমি এইখানে যে নাটকটা ওইখানে শেষ করলাম, মনীষ চৌধুরী যেখানে করলেন, যে উনি স্বাভাবিকভাবে কবর দিয়ে বেরোয় গেলেন, আর আমি কিন্তু এখানে যে বললাম যে না, যে আমরা কবরে থাকবো না, আমরা কবর থেকে বেরিয়ে আসবো, এবং ওরা অ্যাট লাস্ট বেরিয়ে আসলো, সেখানে কিন্তু শেষ হলো। এইখানে হচ্ছে একটু এটা মানে মনির চৌধুরী মনে করুন 52 সালে ওই সময় হ্যাঁ। তার কাজ। আপনি এই সময়টাকে কি মেসেজ। আমি ওই যে ওইটা যে আমরা আসলে ভাষা আন্দোলনের যে মূল যে বিষয়টা, এখানে কিন্তু এখন আমাদের জেনারেশনটা ভাষা বিষয়টা জানে, যে বিষয়টা আসলে কতটা ডিপ হতে পারে, বা আসলে এখানে তেজ আছে, একটা শক্তি আছে, যে এবং এটার কাছে কিন্তু আমাদের ওই যে বিরোধী যে শক্তিটা, তারা কিন্তু ভীত, এবং এখনো একদম, ভয় পাওয়ার একদম। মতো, এরা যদি এক হয় তাহলে কিন্তু আসলে ভয় দেওয়ার মতো শক্তি আমাদেরও আছে, এরকম একটা জায়গাতে, বা আমাদের সেই সোর্সটা কিন্তু আছে, আমাদের পাওয়ারটা আছে। একদম। যে আর একটা বিষয় হচ্ছে ভাইয়া, যে আপনি যদি বলেন কবর নাটকে যেহেতু অনেক অ্যানালাইসিস জায়গা আছে, অনেক লেখা আছে, সে জায়গা থেকে আমি কি আমার একটা চ্যাপ্টারই আছে রচনা, বিষয় বৈচিত্র্য, তাহলে কি আমি এখান থেকে নিয়ে নিব, হ্যাঁ, আপনি নিতে পারেন। মানে যেহেতুটা না না, ওইটা একেবারে ওইটাই, historical একটা জায়গা। ওইখান থেকে আমি লাস্টের ওই জায়গাটুকু বাদে আর কোথাও থেকে কিন্তু খুব বেশি এডিটও করি না। কারণ হচ্ছে এটা কথাটা আপনার কাছে কেন নিলাম, কারণ হচ্ছে দেখা গেলো আমি লিখে ফেললাম, তখন হলো যে না 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 না, কারণ আর এটা হচ্ছে অনেকেই নতুন যেগুলো কাজ হচ্ছে, যে গণহত্যা পরিবেশ থিয়েটারে এক একটা জায়গায় এক এক রকমের কাজ করেছে, ওরা স্ক্রিপ্টটা ওদের মতো তৈরি করেছে। সে জায়গা থেকে আমি আপনাকে প্রথম করে নিলাম যে আপনাকে প্রশ্ন করে তেমন কিছু নাই,
কিন্তু ফর্মালিটিস মেনটেন করতে আপনি আমাকে বারবার বলছিলেন যে ওই লেখাটা পাঠানোর কথা, ওই লেখাটা পাঠানোর কথা। বর্ণনা জায়গাটা আমি আমাদের একজন শিক্ষককে দায়িত্ব দিলাম। উনি সহযোগিতা করলেন প্রথম থেকে শেষ পর্যন্ত, কিন্তু উনি সময় করতে পারেননি, যেটা পরে বুঝতে পারলাম। তারপর তড়িঘড়ি করে আমরা আমরা কিন্তু দৃশ্যগুলো তৈরি করে ফেলছি এবং তাকে বলছি জাস্ট এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে, আপনি সিরিয়ালি এর পর পরে এই কথাগুলো একটু বলে দেন, সেটা লিখে দেন, ততটুকুই। আর আসলে খুব বেশি কিন্তু কিছুই করা না স্ক্রিপ্টে। আচ্ছা। আর এডিট করা ততটুকুই, যতটুকু দেখা যাচ্ছে যে আমার সেটের সাথে বা সময়ের সাথে মিলাই দিই যে এই সংলাপটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, বা এই শব্দটা না বলে আমি যদি এইটা বলতে দিই, তাহলে ওই গার্ডটা হয়তো ওইখান দিয়ে মাথা উঁচু করছে। এখানে শুধু গার্ড কিন্তু একজন নেই, আমরা টোটাল কবরখানা চারপাশ থেকে গার্ড দেখাতে পারছি এবং তাদের মুভমেন্টও আছে, এতটুকু। তাছাড়া খুব বেশি বাদ দেওয়া না আর খুব বেশি অ্যাড করাও না। টোটাল পারফরমেন্স কতজন ছিল? 133 জন, 133 জন। মানে নেপথ্য ধরে লাইটের মানুষ পারফরমেন্স এটা ধরে টোটাল টিম মেম্বার। আচ্ছা 133। নাটকের ডিউরেশন ছিল কত মিনিট? ডিউরেশন ছিল হচ্ছে সম্ভবত ওইটা 52 মিনিট কি 53 মিনিট, আমার টার্গেট ছিল 52 মিনিট হবে। দেখবেন যে সম্ভবত 52 কি, আপনার ফিলোসফিটা ছিল হ্যাঁ যে- ব্যাপার 52 মিনিটই হবে। মানে ওইটাই লিখে দিব আমি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 53 না লিখে ফিলোসফিক্যাল জায়গা থেকে হলে হ্যাঁ, আমার 52 জন্য ভালো হবে আর কি। 53 সেটাই, এবার মানে আমার হচ্ছে- টার্গেটটা ছিল এবং ওইরকম জায়গায় আসছে। আচ্ছা। এবার হচ্ছে অন্যভাবে প্রশ্ন করি। যে নাটক যেহেতু ভাব ও রসের নিষ্পত্তির খেলা, তো এই নাটকে ভাব রসের প্রতিফলন, ভাব ও রস। ভাবের কথা বললে আসলে মূল ভাব হচ্ছে ভয়ের ভাব, যে ভয়টা সবসময় কাজ করে। আর রস হচ্ছে যে আসলে এখানে মানে বিভিন্ন আমি একটা কথা, সেটা হচ্ছে আমরা মা ক্যারেক্টারটা কিন্তু এখানে কিন্তু লাইভ দেখানোর চেষ্টা করছি। যে মা বেরিয়ে আসছে, যেখানে ওই হাফিজ মা সাজে, মা সেজে মায়ের ভূমিকায় অভিনয় করে, কিন্তু ডিজাইনটা ছিল এরকম যে হাফিজ মা হতে যায় এবং জাস্ট তখনই এসে মা এসে তার সাথে মেশে এবং হাফিজ ঘুরে যায়, মা হচ্ছে অডিয়েন্সের দিকে ফোন করে। মা তখন এবং শেষ ওই ক্যারেক্টারটা শেষটাও নামে কিন্তু ওভাবে যে হাফিজের সাথে গিয়ে আবার সে মিশে অন্ধকারে মিশে গেল। যে একটা গুরুত্বপূর্ণ ছিল রসের জায়গার কথা বললে, আমরা আসলে যে এইখানে এই নাটকে খুব বেশি অন্য রস নাই, একটু ভয় আছে। তারপর হচ্ছে যে আর এর ভিতরে হাফিজ যে জিনিসটা, সে একটু চেষ্টা করছে হচ্ছে যে জাস্ট তার নিজের ইয়েটা হাসিলের জন্য সে হচ্ছে একটু বিবির কথা বলতে চায়, তারপর একটু হচ্ছে যে প্রশ্নটা কি ছিল ভুলে গেলাম। ও হ্যাঁ, ভাব ও রসের বিষয়। ভাব রসের, যে ওইখানে আসলে যে এর ভয় ভাব ছাড়া আর খুব বেশি অন্য রসের ব্যাপার নাই। আপনি মানে দর্শকদের যেটা হুম। দর্শকদের প্রতিক্রিয়া ও পারফরমেন্স অংশগ্রহণ করানোর প্রক্রিয়া সম্পর্কে মানে আপনি যে দর্শকদের ডিজাইন, আমি একবার জিজ্ঞেস করেছি, আবার জিজ্ঞেস করছি যে আপনি কি ডিজাইনটা এভাবে করেছিলেন যে এখানে দর্শক এবং পারফর্মার এক ধরনের যে বন্ধন সৃষ্টি করে, হ্যাঁ, যে সরাসরি একটা ইয়ে আসবে যে সেটা আপনি কিভাবে করেছিলেন সেটা আবার বলতে। মানে যে আমি যে ওরা আমরা প্রথমে চাইছিলাম যে আসলে কবরখানার ভিতরে যে অ্যাক্টিং এরিয়ার ভিতরে অডিয়েন্স প্রবেশ করানো, কিন্তু পরে দেখলাম যে এটা টেকনিক্যালি সমস্যা হচ্ছে। তখন চেষ্টা করলাম যে কত কাছাকাছি রাখা যায়, আচ্ছা যে জাস্ট শুধুমাত্র ঠেকানোর জন্য, কিন্তু যে অডিয়েন্স যে চাপ যদি হয় কখনো ভেঙে তারা রাস্তা ইয়ে করে যে ইসের ভিতরে ঢুকে না পড়ে, যে একটা রোড আছে, রোডের এপারে অ্যাক্টিং হচ্ছে, মাঝখানে হচ্ছে রোডটা, রোডের এপার কিন্তু অডিয়েন্স, রোডটা খুব বেশি বড় না, একটা ট্র্যাক যাইতে পারে, এতটুকুই। আর হচ্ছে পরিবেশ থিয়েটার কি রিসার্চ সেকেন্ডের নাকি এর আগেও মানে এবার যেহেতু নাটক সম্পর্কে যা যা দরকার এলিমেন্ট সম্পর্কে আপনি বললেন, এবার হচ্ছে বাইরের যে কোশ্চেনগুলো যে বাংলা নাট্যচর্চা পরিবেশ থিয়েটারে 1991 থেকে 97 মোটামুটি ঠিকঠাক আশিস খন্দকারের মাধ্যমে হ্যাঁ। শিল্প করা চলছিল, মাঝখানে বন্ধ হয়ে গেল, আবার 2012 থেকে শুরু হলো। আপনার কাছে কি মনে হয় যে ওই মাঝখানে যে বন্ধ ছিল কি কারণে? আমাদের থিয়েটারের আপনি যে সময়টার কথা বললেন যে 91 সালে হচ্ছে আশিস খন্দকার শুরু করেন এবং উনি কিন্তু একাই তখন তখন আর যে কেউ মানে এটা কিন্তু খুব সহজে কিন্তু মানে রিসিভ করতে পারেনি, অনেকে মনে করছে এটা একটা পাগলামি হচ্ছে বা হুটহাট করে যে পাগলামি করে যাচ্ছেন উনি এরকম। তারপরে একটা সময় যে সময় দেখলো যে না শুধুমাত্র বাংলাদেশের না, তো এটা তো আসলে বা এর ইতিহাসটা তো বেশ আগে বা এরকম কাজ তো হচ্ছে, তখন নাটকের মানুষের যে পরিধিটা বাড়তে লাগলো, তখন কিন্তু সবাই প্র্যাকটিস না করলেও আর ওই ওই ধরনের চর্চার ইয়ে কিন্তু আমাদের ছিল না। না, না একদমই না। না, আশিস খন্দকার প্রথমে দেখাইলেন,
তারপরে কিন্তু অনেকে আবার একটু হচ্ছে যে উৎসাহী হলেন এবং তখন কিন্তু একটু কাজ হলো। আমার প্রশ্নটা হচ্ছে যে মাঝখানে যে বন্ধ ছিল, এটা কি আপনার কাছে মনে হয় রাজনৈতিক কোনো ধরনেরই, না কি কারণে আপনার কাছে মানে বন্ধ হওয়াটা আসলে চর্চার বিষয়টা আমার মনে হয় না খুব বেশি তখন মানুষ এটার প্রতি নিতে পারছিল? নিতে পারছিল না, যে খুব বেশি একটা গ্রহণ করতে পারি নাই, যে পপুলারিটি পাই নাই, সহজ কথায় যদি বলতে চাই। আর এই আপনার যে কবর নাটকটি করতে গিয়ে আপনার কাছে কি কি প্রবলেম হয়েছে, মানে ফেস করতে হয়েছে, আর কি কি ধরনের সমস্যা? মূল সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে পারফর্মার যারা ছিল তারা হচ্ছে পরিবেশ থিয়েটার, যে এইখানে কিভাবে হবে, এই নাটকটা কিভাবে হবে, বা একজন যে ট্র্যাক ড্রাইভারকে আমি বলছি ভাই আপনার কাজ হচ্ছে এরকম করে এসে এরকম করে যাওয়া, কিন্তু উনি কিন্তু সহজে বুঝতে পারছেন যে আমি নাটকের একটা পার্ট বা এটা নাটক হচ্ছে। তারপরে একটা পর্যায়ে গিয়ে তারা কিন্তু আসলে বুঝলো যে না, তখন ওরা ওরা কিন্তু আসলে কল্পনার বাইরে সবাই, বা কেউ কিন্তু পরিবেশ থিয়েটার সম্পর্কে কিন্তু আগে খুব বেশি কারোরই অভিজ্ঞতা নাই, জাস্ট কিছু ভিডিও ক্লিপস দেখা, এতটুকুই। আর এর ভিতর থেকে কিছু পারফর্মার তারা হচ্ছে আমাদের শিল্পকলার একটা প্রোডাকশন হয়, সেখানে মাত্র হাতে গোনা দু চারজন তারা ছিল হচ্ছে ওইখানে অংশগ্রহণ করে মানে আসছে, আপনার গুণগত পরিবেশ থেকে? পরিবেশ থিয়েটারে যেটা। আচ্ছা, আমি যেটা প্রশ্ন করলাম যে কি যেন প্রশ্ন ভুলে গেলাম। সমস্যা মানে আপনি হ্যাঁ, পারফর্ম ওদেরকে বোঝাতে গিয়ে যে এটা অর্থনৈতিক কোনো ধরনের বাজেট বা অর্থনৈতিক সমস্যা। হ্যাঁ, আমরা প্রথমে যে সময় একটা বাজেট দিলাম যে এরকম, তখন হচ্ছে কলেজ কর্তৃপক্ষ বলে যে আসলে দেখেন আমাদের বাজেটটা তো আসলে অত বড় না, আপনি তখন এটার মূল সমস্যা যে প্রিন্সিপাল স্যার উনি যিনি, উনি চাচ্ছিলেন একটা কিছু হোক, এবং আমার গল্পে আমার কথাতে উনি কিন্তু কিছুটা আঁচ করতে পারছিলেন যে না কিছু একটা হতে যাচ্ছে, বিকল্প যেটা ধরনের। বিকল্প কিছু একটা হতে যাচ্ছে। কিন্তু উনি শেষে গিয়ে তার নাটক শেষে উনি মঞ্চে আসেন, এসে উনি নিজেই উইলিংলি বলেন যে আমি ভাবতে পারিনি যে আসলে এত বড় কিছু একটা হতে যাচ্ছে, আচ্ছা, এবং এত সামান্য টাকায় আমরা প্রথমে চিন্তা করছিলাম যে এই টাকাটা আসলে কি করবে বা কেমনে কি হবে। তারপরে আমরা যেটা করলাম যে বড় একটা অংশ কিন্তু ড্রেসের একটা অংশ কিন্তু আমাদের খুব বেশি কেনা লাগেনি, কিছু থান কাপড় ছাড়া, সাদা কাপড়ের কাপড় ছাড়া, আচ্ছা, সেটা হচ্ছে আমরা জোগাড় করে ফেলছি, যে পুলিশের 37 জন ছিল পুলিশ, আচ্ছা, সেটা কিন্তু বিএনসিসি দিল, তারপর অস্ত্রগুলো ওরাই দিয়ে দিল, সেই জন্য বাড়তি কিন্তু কোনো কষ্ট হয়নি। আচ্ছা। সেটা হচ্ছে রিহার্সাল টাইমে যে চাপ, নাস্তা, এদিকে আর সেটে কিছু খরচ হলো, আর লাইটে। আপনার কাছে কি মনে হয় যে পরিবেশ থিয়েটারটা কি মানে শুধুমাত্র বিস্তৃত একটা জায়গা লাগবে বা? না 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 না, জাস্ট পরিবেশটা একটা ভাইটাল ব্যাপার, এবং ওই এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে পরিবেশ থিয়েটারে অডিয়েন্সকে যদি আসলে এর পার্ট হিসেবে না তৈরি করা যায় তাহলে খানিক খানিক অংশে কিন্তু ব্যর্থ হয়। আচ্ছা, মানে যে অভিজ্ঞতাটা আমার হলো, যে তারা কিন্তু ওই ওই জায়গা থেকে কিন্তু তারা রিয়াক্ট করে গেছে, মানে তাদের সাড়া দেওয়া যতটুকু করে গেছে কিন্তু আমার মনে হয়েছিল যদি না সত্যি যদি আমি আরো অল্প কিছু পারফরম্যান্স নিয়ে আমি আসলে কবরখানার ভিতরে নিয়ে যে তার পাশ থেকে একটা লাশ উঠে যাচ্ছে, তখন কিন্তু ওই পরিবেশটা আরো বেশি জাস্ট করানো যাইতো, ওদেরকে ফিল করানো সম্ভব ছিল, কিন্তু সেটা লোক বেশি হওয়ার কারণে আমি মনে করবো যে ক্ষতি হয়েছে, এটা আচ্ছা। ডিজাইনটা আমাকে পরিবর্তন করতে হচ্ছে বাইরে। আগামীর থিয়েটার হিসেবে যদি সম্ভাব্যময় আপনাকে বলা হয় যে পরিবেশ থিয়েটারের গুরুত্বটা বা হচ্ছে চর্চাটা কেমন হতে পারে? এখানে একটা বাজেট একটা ফ্যাক্ট, মানে ব্যক্তি ছোট্ট একটা দলের পক্ষে আপনি যে কথা বললেন যে ছোট পরিসরেও করা যায়, কিন্তু সেখানে অডিয়েন্স মাথায় রাখতে হচ্ছে, কিন্তু আমাদের দেশের যে দলগুলোর নাট্যচর্চার বর্তমান যে অবস্থা, তাতে যে কোনো একটা প্রোডাকশন শেষ করাটা কিন্তু ছোট। ঢাকার বিশেষ করে একটা দল বাদে আপনার 1 বছর 2 বছর 3 বছর পর একটা প্রোডাকশন নামে, তাও বিশেষ দিবস কেন্দ্রিক বা বিশেষ কারো ইচ্ছা বা বিশেষ কারো অনুদানের উপরে। সেই ক্ষেত্রে কিন্তু একটা পরিবেশ থিয়েটার করাটা, হ্যাঁ যদি কেউ কোনো দল মনে করে যে আমরা এটা করবো তাহলে করতে পারবে, কিন্তু আসলে খুব বেশি যে প্রসার ঘটবে আমার মনে হয় না। এই গণহত্যার উপর যেটা হলো সেটা সরকারি পৃষ্ঠপোষকতা ছিল বলেই কিন্তু এতগুলো পরিবেশ থিয়েটার বাংলাদেশে হলো, আচ্ছা, তা না হলে হয়তো আশিস খন্দকারের মতো বা ওনার মতো উনি চর্চা করতেন, বা একজন দুইজন তিনজন যদি একটু এদিকে নজরুল ইউনিভার্সিটিতে তারা কিছু একটা কাজ করলো, বাদন স্যার, হ্যাঁ বাদন কিছু করলো, তাছাড়া কিন্তু খুব বেশি যে কাজ হয়েছে তা আমার মনে হয় না। আপনার কাছে মানে কি মনে হয় না যে খুব মানে এই অবস্ট্রাগলগুলো যদি করা যায়, দূর করা যায়, তাহলে থিয়েটারটা অনেক বেশি খুব কাছে যেমন যাওয়া যায়। দেখেন আপনি যেটা বললেন যে পথনাটকে একটা সময় দর্শক ছিল, রাস্তাঘাটে দেখে যাচ্ছে, কিন্তু
পথনাটকের দর্শক কিন্তু কিছু একটা হচ্ছে দেখে 2 মিনিট পরে চলে যাচ্ছে, চলে যাচ্ছে। ভালো লাগছে না। না। কিন্তু আপনার পরিবেশ থিয়েটারে 10,000 দর্শক কিন্তু বসেছিল হ্যাঁ, আমার বসেছিল। কাছে মনে হয়। হ্যাঁ, আপনি হ্যাঁ, যেভাবে ছিল। বললেন, তার মানে দর্শকের কাছে পৌঁছানোর জন্য পরিবেশ থিয়েটারটা আপনার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ মনে হয়? 100% গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানে অনেক বড় একটা বিষয়। এবং খুব সহজে আমরা যে একটা রুমের ভিতরে আটকে রেখে যে সময় তাদেরকে একটা জিনিস দেখানো হয় এবং তাদেরকে অন্ধকারে রাখা হয়, যে একই লাইটের ভিতরে পারফর্মার এবং অডিয়েন্স কিন্তু চলে আসছে এখানে। যদি যদি একটু লাইটের আপনার একটু ঘনত্ব কম বেশি আছে, কিন্তু তারপরে কিন্তু খুব কাছাকাছি দেখে যাচ্ছে, যে আমি দেখতে পাচ্ছি যে এখান দিয়ে আমার পারফর্মার অ্যাক্টিং করতে করতে আমার আর দু হাত দুধ দিয়ে পারফরমেন্স করে যাচ্ছে, তখন কিন্তু তারা খুব বেশি কাছাকাছি আসতে পারে, কমিউনিকেট করতে পারে। অভিনেতার যে গন্ধ, সেটা হ্যাঁ, হ্যাঁ, তারা সেটা নিতে পারে। রিয়াকশনটা, মানে অভিনেতা এবং হচ্ছে যে আপনার অডিয়েন্স খুব দ্রুত একটা মেলবন্ধন তৈরি হয়, সেটাই। আসা সম্ভব পরিবেশ থিয়েটারের মাধ্যমে। আমার যে প্রশ্নটা হচ্ছে, আপনার কাছে কি মনে হয় যে এই বাধাগুলো যদি কোনোভাবে যদি দূর হয়, হুম। কি কি বাধাগুলো হবে? বাধাগুলোর ভিতর সব থেকে বড় হচ্ছে বাজেট, বাজেট। অর্থনৈতিক বাজেট। তারপর হচ্ছে লোকবল। লোকবল আমার মনে হয়, হ্যাঁ, অর্থনীতি যদি আমাদের সেই অর্থনৈতিক সাপোর্টটা থাকে, তাহলে লোকবল কিন্তু আসলে জোগাড় করা সম্ভব। সম্ভব। এবং আমাদের দেশে মানুষ মানে খুব অল্প কিছু মানে কি এই 2টা সিঙ্গাড়া খাইতে পারলে, একটা চা খাইতে পারলে কিন্তু নাটক করে। এটা একটা পজিটিভ একটা জায়গা দেখি আমি। এটা একটা বড় একটা সম্ভাবনা। সেক্ষেত্রে ভালো হবে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে আপনি যে প্রসেনিয়াম থিয়েটারের সঙ্গে, যেহেতু হ্যাঁ। আপনি থিয়েটার স্টুডেন্ট, তারপরে পড়াশোনা করতেছেন, প্রসেনিয়াম থিয়েটারের সঙ্গে আমাদের কিন্তু একটা প্র্যাকটিস, নাটকের স্টুডেন্ট হিসেবে আপনি করে আসছেন বা এখন চর্চা করছেন। আপনার কাছে পরিবেশ থিয়েটার আর হচ্ছে বা অন্যান্য থিয়েটারের সঙ্গে পরিবেশ থিয়েটারের পার্থক্য কী কী মনে হয়, বা কী কী আপনি মনে করেন? সেটা অভিনয়গত জায়গা থেকে বা সেট ডিজাইন লাইন, এই যদি পার্থক্য জায়গা থেকে একটু বলেন। পার্থক্য জায়গা আছে এখানে, কিন্তু রিয়েলিস্টিক যে পরিবেশ থিয়েটারের যে বিষয়টা, এখন যদি একটা নদীর পাড় আমি তৈরি করতে চাই, সেটা তৈরি করা সম্ভব বা ভালো করে দেখানো সম্ভব। কিন্তু আপনি যে কথা বললেন, সেইখানে মনে করেন যে আপনি যে গন্ধটা পাবেন, সেটা কিন্তু পানির গন্ধ আসবে না, হয়তো পলিথিনের গন্ধ পাচ্ছি আমি। কিন্তু আমি যে সময় সরাসরি নদীর কাছে চলে যাচ্ছি, তখন নদীর যে আপনার পরিবেশগত যে ইফেক্টটা, তার যে গন্ধটা, তার পাশে আছে সেই যে অনুভূতিটা, এটা কিন্তু স্টেজে সম্ভব না। সেটা পরিবেশে অডিয়েন্সকে নিতে পারলে তখন কিন্তু সে পাবে সেটা। আর আমি যেটা খুব পড়াশোনা করতে গিয়ে যেটা হলো যে, আপনার কাছে কি মনে হয় যে রিসার্চ শিখনার বা হতে আমাদের আশিস খন্দকার যে থিয়েটার চর্চাটা করছে বা করে আসে, ওনারা করে এসে, আদি থিয়েটার আমাদের যে লোকজ হুম। থিয়েটার ছিল, তার মধ্যে কি আপনার কাছে মনে হয় যে আমাদের পরিবেশ থিয়েটারে একটা ভাবনা কোথাও না কোথাও লুকায়িত ছিল? লোকায়ত ছিল, মানে আমরা যদি শিকার যুগের যে নাটকগুলোর কথা বলি, সেটা কিন্তু আসলে বেশিরভাগই আপনার পরিবেশ থিয়েটারের কথা বলা হচ্ছে, মানে ইয়েটা স্ট্রাকচারটা কিন্তু ওরকমই, যে সেটা একটা পরিবেশ ক্রিয়েট করতো তারা। কিন্তু সেটা হচ্ছে যে ওর পরবর্তীতে গ্রিক থিয়েটারে দেখা যাচ্ছে যে তারা ইসে গেল, পাহাড়ের ঢালে গেল। আর আপনি হিসেবে যেটা বলছেন সেটা হচ্ছে আমাদের লোকনাট্য, সেটা হচ্ছে বাড়ির উঠানে হচ্ছে। হুম। কিন্তু সেটা হচ্ছে যে উঠানটা কিন্তু একটা ফ্যাক্ট। উঠানের উপরে আমরা স্টেজের প্রয়োজনে, নাটকের প্রয়োজনে যেটা দরকার সেটা আমরা ডেকোরেশনটা করে নিচ্ছি। কিন্তু আর এই যে বিষয়টা হচ্ছে ওই পরিবেশে যাওয়াটা, যে কবরখানার পরিবেশটা একরকম আর কবরখানা তৈরি করা কিন্তু আলাদা রকম। যে সেইটা যে পরিবেশে নিয়ে গেলে অবশ্যই মানুষের স্থান একটা তো বড় ফ্যাক্ট মানুষের একদম। তার আচরণ করতে। কারণ স্পেস তো কথা বলে, হ্যাঁ, কথা বলে, স্পেস অবশ্যই কথা বলে। বলে দিতে পারে যে এটা হতে আমাকে পারে, এটা হতে পরিবর্তিত পারে। করে, আমাকে ভিন্ন রকম অনুভূতি দেয়। প্রত্যেকটা স্পেস আলাদা আলাদা। আরেকটা প্রশ্ন লাস্ট, শেষের দিকে, কারণ হচ্ছে এই পারফরমেন্সটা করতে গিয়ে বা অন্য কোনো পারফরমেন্স, মনে করেন আমাদের এখন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ যুদ্ধের পক্ষে, এবার যদি বিএনপি ক্ষমতায় আসে, হুম, তখন যদি কাজটা করতে চায়, হুম। তখন কি মানে আপনার কাছে কি মনে হয় রাজনীতির দ্বারা কীভাবে প্রভাবিত হতে আমি সহজ কথায় বলি যে ক্যাম্পাসে যে ওইখানে ক্যাম্পাসে কিন্তু রাজনীতি আছে। ডিএল কলেজ হ্যাঁ, সেটাই ক্যাম্পাসে বলতে চাচ্ছি, অনেক আপনার বড়, কোনো অনেক বড় ধরনের একটা। প্রভাব পড়ছে হ্যাঁ, কিনা? প্রভাব পড়ছে, মানে এটা তখন হচ্ছে যে রাজনীতি যারা করে, মানে আমি দলের নাম বলতে পারি কি, অবশ্যই। যে ক্ষমতাসীন দলের ছাত্রলীগের পোলাপান, তারা হচ্ছে আমাদেরকে কখনো ডিস্টার্ব করেন। এটা প্রিন্সিপাল স্যার, উনি যথেষ্ট পরিমাণ মানে আস্থাভাজন একজন ব্যক্তি, এবং তার কথা কিন্তু তারা শুনে। কিন্তু লাস্টে যে সময়
আমরা সিট বন্টনের ক্ষেত্রে একটা ব্যাপার যে দুইটা রো রাখলাম হচ্ছে যে বিশেষ অডিয়েন্সের জন্য, আমন্ত্রিত অডিয়েন্স এবং টিচারদের জন্য। কিন্তু একটা পর্যায়ে তারা 15-20 জন চলে আসলো, এসে বলছে যে আমরা এখানে সামনে বসতে চাই। ছাত্রলীগের হ্যাঁ, তখন আমার টিমের যে যারা আছে তারা ওটা বোঝানোর চেষ্টা করলো, খুব বেশি একটা কাজ হলো না। প্রিন্সিপাল স্যার ওই সময় দেখলাম বসে থাকলেন, যে উনি খুব বেশি কথা বললেন না, কিন্তু যদি তার কথা না শোনে তখন আমি এবং আর একজন শিক্ষক, যে আমরা দুজন বললাম যে চলেন আমরা একটু কথা বলি ওদের সাথে। মানে তখন কিন্তু 2-3 দিন পরে নাটক শুরু হতে যাচ্ছে, সব যে যার পজিশনে পারফরমার চলে গেছে, অলরেডি পৌঁছে গেছে। তখন গিয়ে ওদেরকে বললাম যে ভাই এই এই ঘটনা, এই কারণে এটা, যদি আপনাদের সিট থাকে তাহলে আপনারা আপনাদের এখানে বসতে দিব, আর যদি না হয় তাহলে কাইন্ডলি একটু কষ্ট করে আপনারা এই গেটটা পরিষ্কার করে, ওরা কিন্তু তখন ওই যে রাস্তাটার কথা বলছিলাম ওই রাস্তার ভিতরে অবস্থান করতেছে। এবার কিন্তু ওরা 30-35 জন হয়ে গেছে। ওরা যে সময় ঢুকলো তখন পিছনে আরো অনেকেই ঢুকলো, তখন তারা আমাদের কথা রাখলো। এটা একটা বড় ব্যাপার। এবং শেষ পর্যন্ত তারা দেখে খুশি হইলো, মানে ওরা দাঁড়ায় দাঁড়ায় কিন্তু দেখলো। এবং যে খুব বেশি নাটকের আমার ভয় ছিল, এবং আমরা সবাই আশঙ্কায় ছিলাম যে আসলে ওরা কোনো ক্ষতি করে কিনা, কেমন কিছু হতে যাচ্ছে কিনা। তো দেখলাম যে না, এবং ওদের প্রেসিডেন্ট যে সে কিন্তু দুইটা কথা বলতে চাইলো, যে উইলিংলি বলতে চাইলো যে স্যার আমি একটু কথা বলতে চাই। তখন তাকেও ডাকা হলো মঞ্চে, সে এসে বললো যে আসলে যে আমরা এরকম কিছু দেখি নাই, আমরা দাবি করি যে নেক্সট ডে আমাদের জন্য যদি এরকম বা আরো অনেক এরকম নাটক হয় যেন। তারা কিন্তু মানে পরিবেশ থিয়েটারের কথা তারা অতটা বোঝে না, কিন্তু এইরকম নাটক দেখতে চাই আমরা। নাটক যে দর্শকদের আকৃষ্ট করতে পারে, এটা হচ্ছে যে কথা বললেন, প্রুফ। হ্যাঁ, পরিবেশ 100%। আর একটা ফাইনাল কোশ্চেন, যে এই টোটাল পারফরমেন্স করতে গিয়ে আপনার কাছে স্পেসিফিক ডেফিনেশন জায়গা থেকে পরিবেশ থিয়েটার বলতে কি মনে হচ্ছে? পরিবেশ থিয়েটার মনে হচ্ছে যে আমার সহজ কথা যেটা হচ্ছে যে ওই পরিবেশের থিয়েটার, যে পরিবেশটাকে আমরা নাটকে দেখতে পাই, যে ওই পরিবেশে গিয়ে যে নাটকটা করা হয় সেটা হচ্ছে পরিবেশ থিয়েটার। আর একটা প্রশ্ন, যে স্পেসকে আপনি কিভাবে ক্যারেক্টার মডেলেশন, একটা মডেল তৈরি করেছিলেন? স্পেস এখানে আমার অনেক মুভমেন্টগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, যে আমি ওই যে কথা বললাম যে মুর্দা ফকির যেখানে মাটি পুড়ে বের হচ্ছে, আমি দেখাচ্ছি গাছ থেকে নেমে আসছে, সে গাছের দোলনা ঝুলায় বসেছিল। এটা কিন্তু স্পেসের কারণে, ওই গাছটা না থাকলে আমি কিন্তু এটা করতাম না, বা কোনো স্কোপ ছিল না। আমি তখন কিন্তু চিন্তা করলাম যে আসলে কাপড় কোত্থেকে কাপড় আইতে পারে, তখন অনেক লাশ আসলে কাপড় বাঁচে, তখন ওই কাপড়গুলো কিন্তু কালেক্ট করে, এগুলো কিন্তু সাব টেক্সটে আমরা গল্প তৈরি করা শুরু করলাম। পরিবেশ কিন্তু অনেক কিছু ক্রিয়েটও করায়, সেটা হচ্ছে তখন হচ্ছে মুর্দা ফকির আলাদা একটা মাত্রায় কিন্তু অ্যাড হলো, যে ও মানে মনে করেন কাপড় পেঁচায় পেঁচায় মানুষের মতো লাশের মতো আকার তৈরি করে, যে সময় ওর কাজ থাকে না, ইয়ে করে না, তোর লাঠির মাথায় মনে করেন একটা লাশের মতো একটা ইয়ে ঝুলতেছে, ও কাঁধে করে নিয়ে আসতেছে, তো মনে হচ্ছে যে এটা একটা মানুষের একটা ফিগার। পুরো পরিবেশটাই আপনি এই একেবারে ওই যে এটা পারফরমেন্সের যে আমরা কথা হচ্ছিল, প্রিন্সিপাল স্যার বললেন যে যদি প্রয়োজনে আপনি গাছটা কাটেন। আমি কিন্তু ওইখানে একটা ঘাসও না মারার চেষ্টা করছি, যে না, যে এই গাছটা কাটার দরকার নেই, এই গাছটাকে আমরা প্রপার কিভাবে ব্যবহার করতে পারি, পারফরমেন্স এলিমেন্টস হিসেবে। হ্যাঁ, এলিমেন্টস হিসেবে ব্যবহার করতে পারি আমরা। তো এতটুকুই, যতটুকু বললেন এতটুকুই। যে আমরা গাছের আড়াল থেকে যে লাশগুলাকে এন্ট্রি করাচ্ছি, যে এই গাছের আড়ালে সে এতক্ষণ লুকায় ছিল, এবার আস্তে করে গাছের যেখানে কবর থেকে বের হচ্ছে, আর ওইখানে কবর থেকে না দিয়ে গাছের আড়ালে দাঁড়ায় ছিল, এবার আস্তে করে গাছের আড়াল থেকে এসে ওই কবরটার ভিতরে ঢুকে দাঁড়াচ্ছিল। এটা কিন্তু দেখতে পাচ্ছে অডিয়েন্স, একদম হচ্ছে পুরো প্রত্যেকটা এলিমেন্টস। হ্যাঁ, প্রত্যেকটা গাছ, তারপর ওইখানে কিছু বসার জন্য কিছু হাইট ছিল, যেগুলোরে কিন্তু আমরা কবর হিসেবে ব্যবহার বানাই ফেলছি, যে এটা হচ্ছে একটা বান্ধানো কবর, মানে হ্যাঁ, ছোট ছোট করে যে বান্ধানো কবর। তারপর সামনের দিকে কিছু কবর আমরা শুধু বালু দিয়ে, জাস্ট ওর উপরে পাতা দিয়ে রেখে, এটা বালু দিয়ে, যে এটা নতুন কবর। এরকম আরো এলিমেন্টসের কথা বলেন? বালু পাতা, তারপর হচ্ছে প্রচুর পরিমাণ আমরা ঝোপ জাতীয় গাছ নিয়ে আসছি, তার কারণ যে জায়গাটাতে ছিল এটা হচ্ছে যে খুব বেশি ঘাস ছিল না, মানে পাতাপুতি ছিল না। আর তখন অবশ্য যে পাতাপুতি কুড়ায় ফেলা হতো, প্রতিদিন ঝাড়ু দেওয়া হতো, যে তখন আমরা 3-4 দিন বললাম যে এই অঞ্চলটা আর পাতা কুড়ানো যাবে না। তখন হচ্ছে সে পাতাতে কিন্তু সংকুলন হলো না, পাতার যে মর্ম, হ্যাঁ, সেটা পাওয়া যাচ্ছিল। দেখবেন যে সে ফুটেজে পাবেন আপনি, যে ওরা মুভ করতেছে, এবং তখন কিন্তু ফেব্রুয়ারিতে কিন্তু পাতা ঝরার একটা ফ্যাক্ট আছে, এবং আমরা সেটাও কিন্তু ইয়েটার জন্য আমরা বাইরে থেকে কিছু পাতা আনি, কিছু লতা জাতীয় গাছ আমরা অ্যাড করি, যে কবরগুলো বেয়ে উঠে গেছে, যে সেটাগুলো একটু মানে ধূসর প্রকৃতির
সবুজ কিন্তু আমরা খুব বেশি দেখাইনি এখানে। কালারের কথা যদি বলি, নীল, লাল, কালোটাকে আমরা খুব বেশি গুরুত্ব দিলাম। এবং দুই একটা গাছের পাতা একটু হাইলাইট করছি আমরা, যে জাস্ট একটু সিম্বল আকারে ওরা যখন প্রতিবাদ করে যাচ্ছে তখন কিছু সবুজ সবুজ দেখার একটা ব্যাপার আছে। আরো সূক্ষ্মভাবে কিভাবে আপনি অ্যানালিটিক্যাল জায়গা থেকে কাজ করেছিলেন যদি একটু বলেন। মানে সময়টা খুব বেশি ছিল না, তারপরেও আসলে ভাবনাটা আমার একেবারে মাথা থেকে এক সেকেন্ডের জন্য নামি নেই। তার কারণ আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল যে এই মানুষগুলো পরিবেশ নিয়ে এটা জানে না, এবং যারা করাচ্ছে তারাও কিন্তু খুব বেশি যখন টাকাটা দিচ্ছে মুখের দিকে তাকে আমি বুঝতে পারছি যে টাকাটা কি আসলে ভেস্তে যাচ্ছে কিনা বা কি হতে যাচ্ছে। টেনশন ছিল তাদের যে আবার কেন, সেদিন তো এটা সেটের জন্য টাকা দিলাম, আবার কেন, আবার কেন, রং কেন আবার, এটা ওইটা ওই টাকার ভিতরে হয়নি। হ্যাঁ, এরকম একটা ব্যাপার ছিল যে 3টা টার্মে আমিও হিসাব করলাম যে আমি যদি একবারে এইটা পরিমাণ টাকাটা চাই তাহলে ওনারা কিন্তু না করতেও পারেন। শেষে গিয়ে বলতে পারেন যে লক্ষাধিক টাকা দিয়ে কেন আমি একটা নাটক করতে যাব, বা আমাদের একটা দিবস কেন্দ্রিক অনুষ্ঠান করতে হবে, যে কোনো একটা নাটক হলে বা কবরটাই আমরা এই ছোটো স্টেজটার ভিতরে করে দিলেও কোনো সমস্যা নাই। সেই জায়গা থেকে আমি টেকনিক্যালি একটু, যে প্রথমে বললাম যে হ্যাঁ এই মুহূর্তে 1035 টাকা হলে আমরা শুরু করতে পারি, যে বাঁশ টাস কিনতে পারি, এগুলো চটাচটি কিনতে পারি, রেডি করতে পারি। ওইটা শেষ হতে হতে 2 দিন পরে আমরা বলছি ভাই মনে হয় 1020 টাকা লাগবে এই পারপোজে। তখন দেখাচ্ছে যে এটা কবরটা যেহেতু আমরা স্ট্রাকচার তৈরি হলো, এবার তাহলে ওর থান কাপড় তো আমাকে কিনতে হবে, তো রং আমাকে আনতে হবে। তখন এই করে 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 তারপর 3 টার্মে আমরা টাকাটা নেই। এবং শেষে গিয়ে প্রিন্সিপাল যে যে না আসলে এত কমের ভিতরে এত আমরা অনেক কিছু করে ফেললাম, এরকম একটা অনুভূতি ছিল তার। যে সে উনি আবার আমাদের ইসের যে গণহত্যা যে নাটকটার কিছু অংশ দেখছেন, যে ওইখানে বাজেটের কথা তো তখন আমি বললাম যে দেখেন এইখানে কিন্তু এরকম টাকা বাজেট, না আমাদের তো আসলে অত টাকা নাই। এটা বাস্তবতা, একটা কলেজের পক্ষে দেওয়াটা সরকারি যে এটা কঠিন ব্যাপার। আপনার সাউন্ডের এটা কি করেছিলেন? সাউন্ডের ক্ষেত্রে আমরা যেটা করলাম, মূল পারফর্মারগুলোকে আমরা যে কর্ডলেস মাইক্রোফোন ব্যবহার করলাম। আচ্ছা, আর যে যে ভোকাল দেওয়াতে গান, নেপথ্য মিউজিক এবং ভোকালের জন্য আলাদা একটা বুথ তৈরি করলাম, ওইটা স্টেজের ভিতরে, যেখানে জেন্না ওঠে ওইখানে ওদের একটা বড় একটা হাইট আছে, ওর পিছনে ওখানে রাখি লাইট, মানুষ ইয়েগুলো ওইখানে রাখি, ওইখানে ওরা মিউজিকটা লাইভ করে। এবং এইখানে কিন্তু যে কোনো ক্যাসেট বাজানো হয়নি, কোনো রেকর্ড বাজানো হয়নি, টোটালটাই কিন্তু লাইভ করা। লাইভ হ্যাঁ, না একেবারে কোথাও কোনো একটা শব্দ ইয়ে হয়নি, রেকর্ড করা। যে ওইখানে যে ফায়ারের শব্দটা আনা হচ্ছে ওইখানে জায়গায় শব্দ করে মাইক্রোফোনের সামনে করে, এবং যে টোটাল পারফরমেন্সে যে পারফরমেন্সটা সংলাপটা টোটালটাই লাইভ। এবং যে গানটা আমি গাওয়াইলাম ওইখানে কিন্তু লাইভ হচ্ছে ওটা গানটা। কোরিওগ্রাফির কোনো ছিল? কোরিওগ্রাফ না, কোরিওগ্রাফ মানে ওইটা যে আপনারা যে ধাওয়া পাল্টা ধাওয়া যে যায় ওইটাকে কোরিওগ্রাফ বলবো না, আমি মুভমেন্টগুলো। তো এভাবেই মানে একটা কাজ হয়ে গেছে। আর তো ওভাবে প্রশ্ন পাচ্ছি না না, আমি কথা হবে ফোনে। আমার কাছে